বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 14। মেয়েটি দ্রুত পদে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। বাঁধনের হাতের ক্ষত থেকে তখনও গলগল করে রক্ত ঝরছে, যা দেখে মেয়েটির দুশ্চিন্তাচ্ছন্ন চোখ দুটো বড় হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, ইয়া আল্লাহ, আপনার তো গুলি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে। কথাটা বলেই মেয়েটি তড়িঘড়ি করে বাঁধনের হাঁটু গেড়ে বসে পড়ল। চারপাশের ঘন জঙ্গল এখন একদম নিস্তব্ধ, শুধু বাঁধনের যন্ত্রণা কাতর ভারী নিঃশ্বাস আর ঘাসের ওপর রক্ত পড়ার শব্দ যেন চারপাশের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে দিচ্ছে। গাছের গায়ে হেলান দিয়ে থাকা বাঁধন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবুও অসীম কষ্টে চোখ তুলে মেয়েটির দিকে তাকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি, আর এই বিষাক্ত জঙ্গলে একা কি করছো? মেয়েটি তার কোনো কথাই জবাব দিল না। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা আর অজানা ভয় খেলা করছে। সে নিজের পোশাকের আড়াল থেকে একটা ছোট তীক্ষ্ণ ছুরি বের করলো। এক মুহূর্ত দেরি না করে সে বাঁধনের হাতের ক্ষতস্থানে ছুরিটা ছোঁয়ালো। ধাতব ফলার স্পর্শ লাগতে বাঁধন যন্ত্রণায় ছটফট করে উঠল। ওহ শিট, আহ নো নো, আহ। মেয়েটা তবুও থামলো না। দাঁতে দাঁত চেপে অত্যন্ত সাবধানে কিন্তু কাপা হাতে মাংসের ভেতরে ঢুকে যাওয়া গুলির মাথাটা খুঁজে বের করলো। তারপর হঠাৎ করেই সজোরে একটা টান দিল। আহ! বাঁধন সজোরে আর্তনাদ করে উঠল। যন্ত্রণার তীব্রতা সইতে না পেরে সে অবচেতনাভাবে মেয়েটাকে নিজের দিকে হেঁচকা টান টেনে নিল এবং শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে গেল। চারপাশের জঙ্গল, বাতাসের শব্দ সব যেন মুহূর্তে উধাও হয়ে গেল। তবুও শোনা যাচ্ছিল বাঁধনের বুকের ভেতর ধুকপুক করা পাগলাটে হৃদস্পন্দন। মেয়েটা একদম পাথরের মতো স্থির হয়ে গেল। বাঁধনের বুকের এত কাছে থাকা অবস্থায় সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার হৃদস্পন্দনের প্রতিটি আঘাত। মেয়েটির নিজের শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস হয়ে এলো এলোমেলো। এই অদ্ভুত স্পর্শ তার ভেতরে চেনা জগৎটাকে মুহূর্তেই তছনছ করে দিচ্ছে। হঠাৎ করে সংবিষ ফিরল মেয়েটির। সে ছিটকে নিজেকে সরিয়ে নিল। এক মুহূর্তে আর সেখানে দাঁড়ালো না। পেছনে ফিরে না তাকিয়েই তীরের বেগে দৌড়ে হারিয়ে গেল কোন জঙ্গলের গহীন অন্ধকারে। বাঁধন ঝাপসা চোখে অপলক তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। প্রচন্ড ব্যথার মাঝেই তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে কাপা গলায় বিড়বিড় করে বলল, তুমি যেই হও, তোমাকে একদিন আমার সামনে আসতেই হবে। আমি তোমাকে খুঁজে বের করবই। কথাগুলো উচ্চারণ করার শক্তিটুকু যেন নিভে গেল। বাঁধন এখানেই নিথর হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পুরো ময়মনসিংহ শহর জুড়ে এখন যেন এক স্বস্তির নিঃশ্বাস বইছে। শহরের সব থেকে কুখ্যাত পাপিষ্ঠ আসামি কেবিন ধরা পড়েছে, আর এই খুশিতে চারিদিকে রীতিমতো বিজয়ী উল্লাস চলছে। কাল রাতের বিশাল পুলিশ বাহিনী জঙ্গলে ঘিরে ফেলে কেবিনকে খাঁচায় বন্দি করে নিয়ে গেছে, আর ক্ষত বিক্ষত বাঁধনকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। রহমান পরিবারের সবাই হাসপাতালে ভিড় জমিয়েছে। শুধু রূপা ছাড়া সে কোনো এক অজানা কারণেই নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে। বিকেলের মিঠে রোদে বাঁধনকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আকাশ অত্যন্ত সাবধানে নিজের কাঁধে ভর দিয়ে বাঁধনকে তার রুমে দিয়ে আসলো। বিছানায় আধশোয়া করে বসিয়ে দিয়ে আকাশ পরম মমতায় বলল, তুই এখন একটু জিরিয়ে নে, শরীরটা অনেক ধকল গিয়েছে, এখন বিশ্রাম নিলে ভালো লাগবে। বাঁধন ফ্যাকাশে মুখে আকাশের দিকে ক্ষীণ সরে জিজ্ঞেস করলো, শান্তা ঠিক আছে? হ্যাঁ, ও একদম ঠিক আছে। কাল রাতে অখিল নামের ওই ওসি সাহেব নিজ দায়িত্ব নিয়ে ওকে বাসায় পৌঁছে দিয়ে গেছেন। বাঁধন আর কথা বাড়ালো না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। সে চুপচাপ বিছানার বালিশে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো। কিন্তু চোখ বন্ধ করতে রাতে সেই ঘুটঘুটে অন্ধকারের জঙ্গলে তার রহস্যময়ী মেয়েটির উজ্জ্বল চোখ জোড়া বৈদ্যুতির মতো তার মনের পর্দায় ভেসে উঠল। বাঁধন মুহূর্তেই চোখ খুলে আবার বন্ধ করলো। তার বুকের ভেতর একটা অজানা কৌতূহল তোলপাড় শুরু করেছে। কেন জানি ওই মায়াবী চোখ জোড়া তার বড্ড চেনা লাগছে, যেন কোনো এক হারানো স্মৃতির পাতায়। এই দৃষ্টি সে আগে থেকেই চেনে, কিন্তু হাজার চেষ্টা করেও সে চেনা মুখটা যেন মনে করতে পারছে না। অস্থিরতায় আর যন্ত্রণায় বাঁধন নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরল। আকাশ তাকে কুঁকড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, মাথা কি খুব ব্যথা করছে? টিপে দেবো কি? বাঁধন সামান্য মাথা নেড়ে না করলো। তারপর অনেক কষ্ট নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, তুই এখন যা আকাশ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আকাশ আর জোর করলো না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। জানালার পর্দা ভেদ করে আসা বিকেলের মরা আলোয় বাঁধন একা পড়ে রইল, তার এক রাশ রহস্য আর সেই অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে। ওই মেয়েটি আসলে কে ছিল?
কোন অদৃশ্য রানী নাকি রক্ত মাংসের কোনো মানুষ। রূপার মনে আজ একদম শান্তি নেই। রুমে একা দম বন্ধ লাগছিল দেখে সে ক্যান্ডিকে কোলে নিয়ে ধীর পায়ে ছাদে উঠে গেল। রেলিং ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে রইল সে। বুকের ভেতরটা কেন জানি অজানা এক অস্থিরতায় দুলছে। ঠিক সেই মুহূর্তে রোমান বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেই দীর্ঘদেহী এক গম্ভীর বয়স্ক মানুষ, নাম তার হায়দার শেখ। তার ঠিক পিছনে পিছনে এলো এক সুন্দরী তরুণী। মেয়েটি আর কেউ না, রূপার প্রিয় বন্ধু বৃষ্টি। বৃষ্টি ছাদে রূপাকে দেখতে পেয়ে নিজ থেকেই হাত নেড়ে হাই দিল। রূপাও সালাম হেসে পাল্টা সাড়া দিল। বৃষ্টি তার বাবা হায়দার শেখের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে তখন হাজী রহমান আর আহসান রহমান বসে টিভি দেখছিলেন আর সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। হায়দার শেখ ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলেন। বৃষ্টিও বড়দের সালাম দিয়ে মিষ্টি করে কথা বলল। হায়দার শেখ কিছুক্ষণ ইতস্তত করে হাজী রহমান আর আহসানের দিকে তাকিয়ে বললেন, আসলে আমি একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, যদি একটু সাহায্য করতেন। আহসান রহমান সৎসাহে বললেন, অবশ্যই বলুন ভাই সাহেব, কি সাহায্য করতে পারি আমরা? হায়দার শেখ বৃষ্টির মাথায় হাত রেখে একটু চিন্তিত স্বরে বললেন, আসলে হুট করে সিলেটে আমার একটা বড় বিজনেস ডিল পড়েছে। আমাকে কিছুদিনের জন্য সেখানে যেতেই হবে। আপনারা তো জানেনই ওর মা নেই বাড়িতে, ও একদম একা। তাই আমি চাইছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত ও আপনাদের বাড়িতেই থাকুক, যদি আপনাদের আপত্তি না থাকে। হাজী রহমান হেসে বলে উঠলেন, আরে হায়দার, এটা কেমন কথা? তোমার মেয়ে কি আমাদের বাড়ির মেয়ে না? ও তো আমার নাতনির মতোই, এর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? আহসান রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, বৃষ্টি যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকবে, দরকার পড়লে সারা জীবন থাকবে, কারণ ও আমাদের মেয়ের মতো। কথাবার্তার মাঝে হায়দার শেখকে নাস্তা দেওয়া হলো। তিনি কিছুক্ষণ গল্প করে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বৃষ্টি তখন রূপার কাছে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তের আকাশ ফ্রেশ হয়ে ফোনের স্ক্রিনে বুট হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। বৃষ্টি উত্তেজনায় উপরের দিকে তাকাতেই ভুলে গেছে, তাই কেউ কাউকেই খেয়াল করলো না। হঠাৎ সিঁড়ির বাঁকে বৃষ্টি সজোরে আকাশের সাথে ধাক্কা খেল। ধাক্কার চোটে সে ভারসাম্য হারিয়ে পিছন দিকে হেলে পড়েই যেতে নিল। আকাশ চোখের পলকে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। বৃষ্টি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো আর আকাশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর বৃষ্টিকে সোজা করে দাঁড় করিয়ে একটু বিরক্ত স্বরে বলল, চোখে কি পকেটে থাকে? দেখে চলতে পারো না? পরিচিত পুরুষালী কণ্ঠস্বর বৃষ্টির বন্ধ চোখের পাতা কাঁপলো। চোখ মেলে সামনে আকাশকে দেখে সে এক ঝটকায় 2 পা পিছিয়ে গেল। বৃষ্টির বুকের হার্টবিট আবার ধকধক করে বাড়তে শুরু করেছে। তাকে চুপ করে থাকতে দেখে আকাশ বৃষ্টির চোখের সামনে তুড়ি বাজিয়ে বাঁকা হেসে বলল, ও হ্যালো, এই যে মিস, শুনছেন? চোখ নামান, এভাবে চেয়ে থাকলে মাছি ঢুকে যাবে তো। বৃষ্টি চমকে উঠে ঘর থেকে বের হলো। তারপর আমতা আমতা করে নিচু সরে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার, আসলে সরি, আমি একদম খেয়াল করি নাই। আকাশ হালকা একটু গম্ভীর হয়ে বলল, ইটস ওকে, তবে নেক্সট টাইম থেকে দেখে চলবে, মনে থাকবে। বৃষ্টি শুধু নিচু হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ফোন স্ক্রল করতে করতে নিচ তলায় নেমে গেল। বৃষ্টি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ধকধক করতে থাকা বুকটাকে শান্ত করার চেষ্টা করলো। তারপর সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। রূপা তখনও রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। বৃষ্টি পা টিপে টিপে একদম পিছনে এসে রূপার চোখ দুটো হাত দিয়ে চেপে ধরলো। রূপা মোটেও চমকালো না, বরং ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হয়েছে, আর চোখ ধরতে হবে না, আমি ভালো করেই জানি এটা আমার মেঘ থেকে নেমে আসে বৃষ্টিই হবে। বৃষ্টি হাত ছেড়ে দিয়ে রূপার পাশে গিয়ে দাঁড়ালো এবং একটু অভিমানের সুরে বলল, আমাকে দেখেও তুই নিচে নামলি না কেন? রূপা শান্ত গলায় উত্তর দিল, কারণ আমি জানতাম তুই নিজে থেকেই এখানে আসবি। বৃষ্টি এবার হাসি মুখে বলল, তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে রূপা। কি সারপ্রাইজ? রূপা কৌতূহলী চোখে তাকালো। আমি কিছুদিন তোদের বাসাতেই তোর সাথেই থাকবো। সত্যি বলছিস? একদম সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। রূপা খুশিতে আত্মহারা হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, উফ, দারুণ হবে, আমরা অনেক অনেক গল্প করব। বৃষ্টি রূপার আলিঙ্গন থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে রহস্য করে বলল,
গল্প তো অবশ্যই করব, তবে তার আগে তোর ওই অহংকারী ভাইকে একটু দেখব। রূপা অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, অহংকারী ভাই মানে? তুই কার কথা বলছিস? বৃষ্টি ঠোঁট উল্টে উত্তর দিল, আরে কার আবার? আমি তোর বাঁধন ভাইয়ের কথা বলছি।